মিড রেঞ্জ বাজেটের মধ্যে স্যামসাং এর এ সিরিজের ফোনগুলো কিন্তু বরাবরই তাদের মডেলগুলো দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করে বাংলাদেশ অথবা গ্লোবাল মার্কেটে। অ্যান্ড রিসেন্টলি তারা লঞ্চ করেছে তাদের এ সিরিজের লেটেস্ট মডেলটি, সেটা হচ্ছে স্যামসাং এর এই A56। কি কি দিল এবার তারা এবং তার পাশাপাশি আগের ভেরিয়েন্টগুলো থেকে কি কি বেটার এক্সপিরিয়েন্স পাচ্ছেন আপনারা এই মডেলটিতে, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। অ্যান্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর লাইক টেলিকম, যাদের কাছে আপনারা এই স্মার্টফোনটা পেয়ে যাবেন বেস ভেরিয়েন্ট অলমোস্ট 43,000 টাকার আশেপাশে রয়েছে এবং এর হায়ার ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবেল রয়েছে তাদের কাছে। সো কিনতে চাইলে অবশ্যই চেক করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্স। প্রথমত এর বিল্ড কোয়ালিটির দিকে লক্ষ্য করলেই এবার আপনারা বেশ খানিকটা চেঞ্জ পাবেন, তার সাথে যে ক্যামেরা বাম্প রয়েছে সেটাতেও কিন্তু বেশ খানিকটা চেঞ্জ আনা হয়েছে। থিকনেসে কিন্তু এবার বেশ খানিকটা কমে গেছে 7.4 মিলিমিটার, যেটা কিন্তু বেশ ভালো বলা যায় অন্তত এই সিরিজের ফোন থেকে। তার পাশাপাশি ওয়েটটাও কিন্তু কমে 198 গ্রামে চলে এসেছে। সো ওভারঅল সব দিক থেকে বলা যায় এই ফোনটা হাতে নিয়েও কিন্তু বেশ ভালো একটা ফিল পাওয়া যায়। তার পাশাপাশি এর ব্যাকে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে, যেখানেও আপনারা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সো এইটাও কিন্তু জোস একটা ব্যাপার, এই বাজেটের একটা স্মার্টফোন থেকে ভিক্টাস প্লাসের প্রোটেকশন কিন্তু ভালো একটা ব্যাপার। তার পাশাপাশি আপনারা এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম দেখতে পাবেন এবং এইখানে একটা ব্রাশ টাইপ টেক্সচার করা হয়েছে যা কিন্তু হাতে বেশ ভালোই ফিল দেয়। এবং রয়েছে IP67 এর ডাস্ট এবং ওয়াটারপ্রুফ রেটিংস। ওভারঅল প্রোটেকশনের দিক থেকে এই ফোনটা একদম দুর্দান্ত জায়গায় রয়েছে এই বাজেটে। বক্সি ডিজাইন হয়, হাতে একটু হার্শ লাগে, এর সাইড এরিয়াগুলো যদি আরেকটু কার্ভ করা যেত তাহলে বেশ ভালো হতো। আদারওয়াইজ স্পোর্টস অ্যান্ড বাটন সব ঠিকঠাক পজিশনে আপনারা পাবেন। ডিসপ্লে হিসেবে এবার আপনারা পেয়ে যাচ্ছেন একটা 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে, HDR10+ রয়েছে এবং 1200 নিটস HBM এবং 1900 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছেন আপনারা এই ডিসপ্লেতে। সো একদমই ঝকঝকে তকতকে ডিসপ্লে পাবেন আপনারা। এখানে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসলে এখানে কথা বলার মতো কোনো জায়গা নেই, একদম ক্রিস্পি কন্ট্রাস্টি বেশ ভাইব্রেন্ট আপনারা পিকচার বা হচ্ছে ভিজুয়ালাইজেশন আউটপুট পাবেন এই ডিসপ্লে থেকে। তার সাথে সাথে ভিউইং অ্যাঙ্গেল থেকে শুরু করে এর যে বেজেল সেটাও কিন্তু এবার কিছুটা কম করা হয়েছে, তবে এম সিরিজ বা এ সিরিজের সর্বসময়ই আমরা কিন্তু বেজেলটা একটু বেশি দেখতে পেয়েছি। সো এবারও তার ব্যতিক্রম নয় এবং যে পাঞ্চ হোল ক্যামেরাটা রয়েছে এটার বেজেলটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, আর একটু ছোট করা গেলে বেশ ভালো হতো। তার পাশাপাশি এবার কিন্তু ডিসপ্লেতেও তারা প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের সাপোর্ট থাকছে। সো সামনে পেছনে সেম প্রোটেকশন পাবেন, একদম তুখর লেভেলের বিল্ড কোয়ালিটি। তার পাশাপাশি 120 হার্জ রিফ্রেশ রেট এবং One UI 7 দিয়ে কিন্তু এই ফোনের এক্সপিরিয়েন্স যথেষ্ট স্মুথ এবং মাখনের মতো করেছে এবার স্যামসাং। সো এইখানে বেশ ভালো একটা ব্যাপার যে স্যামসাং এর অনেক ফ্ল্যাগশিপ ব্যাকডেটেড মডেলগুলোতেও কিন্তু আপনারা এখন One UI 7 এর সাপোর্ট পাচ্ছেন না, বাট এই ফোনটা কিন্তু লঞ্চ হওয়ার পরে আপনারা আউট অফ দ্য বক্স এখানে One UI 7 যেটা কিন্তু বেসড অন অ্যান্ড্রয়েড 15 এবং এইখানে স্যামসাং ক্লেম করছে 6 বছরের কিন্তু তারা ওএস আপডেট দিবে এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দিবে। সো বলাই যাচ্ছে যে একদম আপনারা কিন্তু অ্যান্ড্রয়েড 15 চলতেছে মানে 21 পর্যন্ত আপডেট এবং লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে এই ফোনটাকে ব্যবহার করার সুযোগ পাবেন। সো এই ব্যাপারটা কিন্তু স্যামসাং এর পক্ষ থেকে আমার অলওয়েজই বেশ ভালো লাগে। সেদিক থেকে বলতে গেলে একদম নিট অ্যান্ড ক্লিন একটা ইউআই এক্সপিরিয়েন্স পাবেন, খুবই স্মুথ, তার সাথে ট্রানজাকশনগুলো অনেকটাই স্মুথ এবং এইবার কিন্তু তারা এখানে বেশ কয়েকটা এআই ফিচার্স দিয়েছে। তবে অবশ্যই আপনারা ফ্ল্যাগশিপ মডেলগুলোতে বা এস সিরিজে যে এআইগুলো দেখতে পান সেটা হয়তো এটাতে পাবেন না, বেশ খানিকটা কস্ট কাটিং করে অনেক কিছুই কিন্তু তারা এবার এখানে দিয়েছে। যেমন শর্টকাটে দু একটা বললে এখানে আপনারা সার্কেল সার্চ পাবেন, মানে এখানে মাঝখানের বাটনটা প্রেস করে ধরে রাখে যদি আপনারা সার্কেল করেন তাহলে কিন্তু এখান থেকে যে কোনো কিছু আপনারা সার্চ করতে পারবেন। আদারওয়াইজ অবজেক্ট ইরেজার রয়েছে এর গ্যালারিতে, তার পাশাপাশি কিন্তু ইনস্ট্যান্ট স্লো মোশনের একটা সিস্টেম রয়েছে। আপনি যদি আপনার ক্যামেরা দিয়ে কোনো ভিডিও করেন এবং সেইখানের কোনো পার্ট যদি আপনি স্লো মোতে কনভার্ট করতে চান, জাস্ট আপনার ভিডিওটা প্লে করে স্ক্রিনে ট্যাপ করে ধরে রাখলেই যতটুকু সময় আপনি স্লোমো করতে চান ততটুকু কিন্তু স্লোমো হয়ে যাবে এবং আপনারা কিন্তু সেটা গ্যালারিতে সেভ করতে পারেন। সো এই ব্যাপার ছাড়াও আরও বেশ কয়েকটা আপনারা এআই ইমপ্লিমেন্টেশন পাবেন আপনারা এই স্মার্টফোনটিতে। এতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, যেখানে কিন্তু আপনারা ডলবি অ্যাটমসের সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং কোয়ালিটি কিন্তু যথেষ্ট লাউড এবং ক্লিয়ার, একদম ফুল ভলিউমও আমরা কিন্তু খুব একটা ডিস্টরশন পাইনি এই ফোনটার স্পিকার থেকে। এই ফোনটাতে কিন্তু আপনারা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এবং যেটা মোটামুটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। তবে এখানে যদি আলট্রাসনিক ব্যবহার করা যেত তাহলে আরও বেশ ভালো হতো, তবে এত এক্সপেকটেশন রাখা আসলে ঠিক না। ফাইনালি ফোনটাতে কিন্তু আপনারা LPDDR5X র্যামের পাশাপাশি UFS 3.1 এর স্টোরেজ সাপোর্ট পাচ্ছেন। সো এই জায়গা থেকেও বেশ স্ট্রং একটা পজিশন দিচ্ছে আপনাকে এই স্মার্টফোনটি, যার জন্য আমরা রেগুলার লাইফে হেভি অ্যাপ্লিকেশন বা মাল্টিটাস্কিং করে বেশ মজা পেয়েছি। ব্যাকগ্রাউন্ডে অলমোস্ট 8 থেকে 10টা অ্যাপ্লিকেশন ইজিলি হ্যান্ডেল করতে পারে, কোনো রকম ল্যাগ শাটারিং বা রিলোডের দেখা আমরা পাইনি। তার পাশাপাশি অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ফাস্টার ছিল অ্যান্ড স্যামসাংয়ের যেই One UI সেটার সাথে ম্যাচ করে জোস একটা স্মুদার এক্সপিরিয়েন্স পাবেন আপনারা এই ফোনটি থেকে। অ্যান্ড পারফরমেন্স সেক্টরে কিন্তু এই ফোনটার সব থেকে
ড্রব্যাক আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে একটা এক্সিনোসের 1580 চিপসেট দেওয়া হয়েছে, যা কিন্তু 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর। তো এইখানে আমার কাছে মনে হয় যে এই সেগমেন্টের যদি একটা স্ন্যাপড্রাগন প্রসেসরও দেওয়া হতো তাহলে বেশ ভালো হতো। যাই হোক, যেহেতু দিয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি। সো এইটার যদি AnTuTu স্কোরের কথা বলি, সেটা অলমোস্ট 9 লাখ প্লাসে দেখতে পেয়েছি আমরা। সেই জায়গা থেকে অবশ্যই ভালো একটা পারফরমেন্স আউটপুট দিচ্ছে এটা। তবে যদি এই বাজেটের অন্যান্য ফোনের সাথে তুলনা করি, সেই জায়গায় আবার অবশ্যই পিছিয়ে থাকবে, কারণ আনঅফিসিয়াল ফোনগুলোতে আমরা স্ন্যাপড্রাগন 8 Gen 3ও দেখতে পাচ্ছি এই বাজেটের অনেক ফোন থেকে। অ্যান্ড সব থেকে ভালো ব্যাপার এই প্রসেসরটা আমার লেগেছে সেটা হচ্ছে হিটিংটা কিন্তু খুব একটা হয় না, যা আমরা প্রিভিয়াস মডেলগুলোতে দেখতাম। এইটা দিয়ে আমরা থ্রটেলিং টেস্ট করেও কিন্তু অলমোস্ট 85% স্ট্যাবিলিটি পেয়েছে, এবং চার্জ যদি আপনারা দেখেন অলমোস্ট গ্রিন আপনারা দেখতে পাবেন। তো সেই জায়গা থেকে এইটার হিটিং নিয়ে কোনোরকম কোনো প্যারা খাইনি। হেভি ইউজ করেছি, মাল্টিটাস্কিং করেছি, টুকটাক গেমিংও করেছি, সে জায়গাও কিন্তু খুব একটা হিটিং ইস্যু আমরা এই প্রসেসরে দেখি নাই। সো এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। বেশ স্ট্যাবল এবং রিলায়েবল একটা আউটপুট দিবে আপনাকে এই প্রসেসরটা। সো সেই জায়গা থেকে যদি পারফরমেন্সের কথা বলি, এই প্রসেসরটা আপনাকে যেই পরিমাণে পারফরমেন্স ডেলিভার করবে সেটা কিন্তু আপনার রেগুলার লাইফে ইউজের জন্য একদম এনাফ একটা পারফরমেন্স। তো সেই জায়গা থেকে আপনারা হেভি মাল্টিটাস্কিং করেন অথবা বড় বড় অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন বা মিডিয়া কনজিউমার করেন বা ব্রাউজিং করেন, সেগুলো একদম ইজিলি স্মুথলি এটা হ্যান্ডেল করতে পারবে। তবে যদি আমরা গেমিংয়ের দিকে আসি, এই ফোনটা দিয়ে আমরা পাবজি ট্রাই করেছি। সেক্ষেত্রে যদি গ্রাফিক্সের কথা বলি, স্মুথ এক্সট্রিম পর্যন্ত মানে 60 FPS পাবেন। তারপরে গ্রাফিক্সে গেলেই কিন্তু অলমোস্ট সবগুলোতেই আপনারা 40 FPS বা আল্ট্রার সাপোর্ট পাবেন। অ্যান্ড এইখানে যদি আপনাদের ছোট করে একটা ক্যালকুলেশন দেই যে আমরা যদি কনস্ট্যান্ট 30 মিনিট এই ফোনটা দিয়ে পাবজি খেলি, সেক্ষেত্রে আমি দেখতে পেয়েছি 6 থেকে 7% চার্জ গিয়েছে, এবং সেইটা অলমোস্ট 36-37 ডিগ্রি পর্যন্ত হিট জেনারেট করছিল। সো এটা কিন্তু খুবই কম এবং নর্মাল বলা যাচ্ছে, কারণ নর্মালি আমরা এই যে ওয়েদার রয়েছে এই ওয়েদারে কিন্তু 40, 42, 43 ডিগ্রি পর্যন্ত দেখি অন্যান্য ফোনগুলোতে। সো সেই জায়গায় এটার 36-37 কিন্তু যথেষ্টই ভালো বলা যাচ্ছে, যে ওভার হিট হয় না। তার সাথে ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো দিচ্ছে এখানে। তো আপনি যদি দিন শেষে একটু টাইম পাস করার জন্য টুকটাক গেম খেলতে চান, সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসরটা আপনাকে যথেষ্ট পাওয়ার ডেলিভার করতে পারবে, এবং সেটা আপনি যথেষ্ট ভালো মতোই এনজয় করতে পারবেন। তবে হ্যাঁ, হেভি টাইটেল গেমগুলো এটা দিয়ে একদম খুব কম্পিটিটিভ লেভেলে খেলতে পারবেন এরকম আমি বলছি না। তার পাশাপাশি ফোনটাকে পাওয়ার করার জন্য কিন্তু 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনটাকে ফুল চার্জ করতে অলমোস্ট 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট সামথিং লেগেছে। অ্যান্ড একবার ফুল চার্জ করলে আমরা হেভি ইউজ করে ক্যামেরা, গেমিং, তার সাথে মাল্টিটাস্কিং করে অলমোস্ট 7 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি স্ক্রিন অন টাইম। এবং যদি আপনি নর্মালি ব্যবহার করেন তাহলে 10-12 ঘন্টা পাবেন। আর যদি একদমই ইজি ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে অবশ্যই আপনি দিন পার করে ফেলতে পারবেন একবার এই স্মার্টফোনটিকে চার্জ করে। কারণ এর 4nm প্রসেসর, তার সাথে হচ্ছে এর ইউআই সবকিছু মিলে বেশ অপটিমাইজ, যার জন্য পাওয়ার কিন্তু খুবই কম নেয় এবং বেশ ভালো চার্জ ব্যাকআপ পাওয়া যায় এই ফোনটি ব্যবহার করে। সবশেষে চলে আসি একটা মোস্ট ডিমান্ডিং সেক্টর, সেটা হচ্ছে এর ক্যামেরা সেগমেন্ট। ফোনটা রেয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স অ্যান্ড 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। সো এইখানে আমার একটাই আক্ষেপের জায়গা যে একটা যদি তারা টেলিফটো লেন্স এখানে অ্যাড করতো, এইটা আমার কাছে মনে হয় যে এই বাজেটে বেস্ট ক্যামেরা সেন্ট্রিক ফোনের মধ্যে যেতে পারতো। তো সেই জায়গায় এইখানে একটু কস্ট কাটিং আমি দেখতে পাচ্ছি। তবে সেই জায়গা থেকে যদি রেজাল্টের কথা আসি, তাহলে প্রথমতই আমি পোর্ট্রেট নিয়ে কথা বলবো। এর পোর্ট্রেট আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। দুইটা ফোকাল লেন্থে নিতে পারবেন, 1x এবং 2x। তবে এখানে দেখতে পেয়েছি যে 2x এ যেহেতু ডিজিটালি জুম করে, তো সেই জায়গায় ডিটেল কিছুটা কমতি রয়েছে। আদারওয়াইজ 1x এ কিন্তু বেশ ভালো ডিটেল আমরা দেখতে পেয়েছি। তার সাথে স্যামসাং এর কালার সাইন তো আপনারা জানেনই, একটু ভাইব্রেন্ট, তার সাথে একটু স্যাচুরেটেড কালার দেয়, যেটা কিন্তু চোখের দেখায় বেশ ভালো লাগে। আদারওয়াইজ এটার এজ ডিরেকশন কিন্তু যথেষ্ট ভালো ছিল, ব্যাকগ্রাউন্ড সেপারেশন, ব্যাকগ্রাউন্ড ব্লার, ওভারঅল সব দিক থেকে বেশ ভালো। এছাড়াও স্কিন কালার বা স্কিন টোনটাও কিন্তু ঠিকঠাক মতোই দিতে পারছিল, খুব একটা কালার বুস্ট করে নাই বা হচ্ছে অনেক সাদা করে ফেলে নাই। বেশ ভালো লেগেছে আমার কাছে ওভারঅল এর এক্সপোজার ব্যালেন্স সবকিছু মিলে কালারটা কিন্তু বেশ ভালো আসছিল। তার পাশাপাশি যদি রেয়ার সেন্সরের কথা বলি, সেখানেও আমরা কিন্তু বেশ ডিটেল এবং শার্প পিকচার আউটপুট পেয়েছি দিনের বেলাতে, এবং স্যামসাং এর কালারও কিন্তু একটু স্যাচুরেটেড হওয়ার কারণে চোখের দেখাতে বেশ ভালো লাগে। ক্লিক করবেন, সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন, এরকমই একটা কোয়ালিটি পিকচার আপনারা এই ফোনটি থেকে পাবেন। তার পাশাপাশি এক্সপোজার ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জও বেশ ভালো মতো মেনটেন করতে পারছিল। আমরা কিন্তু দুপুরের একদম ওভার সানলাইটে গিয়ে ছবি তুলেছি এই ফোনটা দিয়ে, সেখানেও কিন্তু হাইলাইট বেশ ভালো মতো ম্যানেজ করতে পারছিল। তার সাথে এইচডিআরও কিন্তু যথেষ্ট কোয়ালিটি আউটপুট দিচ্ছিল। তবে হ্যাঁ, আলট্রা ওয়াইডে গিয়ে আমার কাছে একটু ঘাটতি মনে হয়েছে। আলট্রা ওয়াইডের কোয়ালিটিটা আরেকটু বেটার করা যেতে পারতো, সেখানে আমরা ডিটেলে কিছুটা ঘাটতি অবশ্যই পেয়েছি। তার সাথে লো লাইট এরিয়াগুলো সেখানে একটু নয়েজ গ্রেনে দেখা আমরা পেয়েছি এই ফোনটার আলট্রা ওয়াইডের দিকে গেলে। তার পাশাপাশি যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, সেখানে যে 12 মেগাপিক্সেলের সেন্সরটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির আউটপুট দিচ্ছিল। ডে লাইটে আমরা বেশ ভালো এক্সপোজার ব্যালেন্স, তার সাথে কালার মেনটেন দেখতে পেয়েছি। ফেস খুব একটা হোয়াইট করে না, তার সাথে সাথে একদম ডার্কও করে ফেলে না, খুবই ভালো মতো কালার মেনটেন করতে পারে, এবং স্কিন টোনটাও কিন্তু একদম
একদম অন পয়েন্টে রাখতে পারে। এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সো ওভারঅল এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে যথেষ্ট কোয়ালিটিফুল এবং ডিটেল পিকচার আউটপুট পাবেন আপনারা ডে লাইটে। তার পাশাপাশি যদি লো লাইটের কথা বলি সেখানেও কিন্তু আপনারা বেশ ভালো কোয়ালিটির ডিটেল পাবেন। যদি একটু আর্টিফিশিয়াল লাইট থাকে সেটাকেই কিন্তু হচ্ছে প্রসেস করে বেশ ভালো ডিটেল পিকচার আউটপুট দিতে পারে এর ফ্রন্ট ক্যামেরাটা। তার পাশাপাশি লো লাইটে এর রেয়ার ক্যামেরাও ভালো রেজাল্ট আমি দেখতে পেয়েছি। এই বাজেটের অন্যান্য ফোনের সাথে তুলনা করলে কোনো দিক থেকে এটা আসলে পিছিয়ে থাকবে না লো লাইটে। অবশ্যই মেন সেন্সরের কথা বলছি, সেখানে আমরা বেশ ভালো ডিটেল দেখতে পেয়েছি, খুব একটা নয়েজ গ্রেনের দেখা পাই নাই, ফ্লেয়ারও বেশ কন্ট্রোলে ছিল। ওভারঅল সব কিছু মিলে কালারের কথা বলে সেখানে একটু ভাইব্রেন্ট স্যাচুরেটেড কালার আমরা দেখতে পেয়েছি, যা কিন্তু আবার পিকচারটা দেখতে খুব সুন্দর লাগে। সো সব কিছু মিলিয়ে রাতের বেলাতে লো লাইটেও কিন্তু এটা বেশ ভালো রেজাল্ট দেখিয়েছে। তবে হতাশ হয়েছি রাতের বেলাতে এর আলট্রা ওয়াইডে গিয়ে খুব একটা ইউজফুল পিকচার আমরা পাচ্ছিলাম না, ডিটেলের পরিমাণ অনেক কম, তার সাথে স্মুথ করে ফেলে এবং ওভারঅল সব কিছু মিলিয়ে আসলে যদি ভালো আলো না থাকে তাহলে এই আলট্রা ওয়াইডটা শুধুমাত্র দিনের জন্যই, রাতে খুব একটা ইউজফুল না। ফোনটার ভিডিও সেগমেন্টে আসলে এটার প্রত্যেকটা লেন্স দিয়ে কিন্তু আপনারা 4K 30 FPS এর সুবিধা পাবেন। রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K 30, তার সাথে আলট্রা ওয়াইড এবং ফ্রন্ট ক্যামেরা সব দিকেই। তো সেক্ষেত্রে যদি আমরা রেয়ার স্যাম্পলের কথা বলি সেখানে কিন্তু আমরা বেশ ভালো ডিটেইল এবং তার সাথে এক্সপোজার ব্যালেন্স দেখতে পেয়েছি। খুব একটা লাইট বা কালার শিফট করে না, একদম কনস্ট্যান্ট ধরে রাখতে পারে। আদারওয়াইজ এক্সপোজার ব্যালেন্সটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। এবং যদি কালার এবং স্কিন টোনের কথা বলি সেখানেও কিন্তু খুব একটা কালার শিফট করতে আমরা দেখিনি, বেশ ভালো কালার আউটপুট দিচ্ছিল। ওভারঅল যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এই বাজেটে একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা খুব একটা হতাশের জায়গা না, আমি বলবো বেশ ভালো ডিটেইল আউটপুট দিচ্ছিল। তার সাথে সাথে ওয়াইসের সাপোর্ট থাকায় কিন্তু মোটামুটি স্ট্যাবল আপনারা ভিডিও দেখতে পাবেন। তবে মিস করেছি অবশ্যই 4K 60 FPS, যেটাকে খুব বেশি মিস করছি অন্তত এই ফোনে। এতে যদি 4K 60 FPS এর সাপোর্ট থাকতো তাহলে আরও জমে যেত কিন্তু এর ভিডিও সেগমেন্টটা। তবে হ্যাঁ, ভালো ব্যাপারও রয়েছে, এবার কিন্তু আপনারা ভিডিও চলাকালীন লেন্স সুইচ করতে পারবেন, মানে আলট্রা ওয়াইডে যেতে পারবেন, মেইন লেন্সে আসতে পারবেন, আবার কিন্তু আপনি ফ্রন্ট ক্যামেরাতেও সুইচ করতে পারবেন। তবে সেখানে ছোট্ট একটা ডিলে থাকে। আদারওয়াইজ আমার কাছে এটা বেশ ভালো লেগেছে, ইউজফুল লেগেছে, কারণ অনেকেই আছেন ব্যাকগ্রাউন্ডের ভিডিওর পাশাপাশি ফ্রন্টের ভিডিও মানে করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ফিচার্সটা খুবই ইউজফুল। এবং তার সাথে সাথে যেহেতু আপনারা লেন্স সুইচ করতে পারছেন, সো দরকার মতো যে কোনো লেন্সে সুইচ করে নিতে পারেন। আদারওয়াইজ ফ্রন্ট ভিডিও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, ডিটেইল, কালার মেনটেন, তার সাথে এক্সপোজার ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জ, তার সাথে স্কিন টোন সবকিছুই কিন্তু বেশ ভালো দিচ্ছিল। ক্রিস্পি পাঞ্চিকে কালার আউটপুট দিচ্ছিল, যেটা কিন্তু চোখের দেখায় বেশ ভালো লাগে এবং যথেষ্ট ডিটেল ছিল। তো সেই জায়গা থেকে বলবো ভিডিও সেগমেন্টে এইটা যথেষ্ট ভালো পজিশন ধরে রাখতে পেরেছে, ক্যামেরা সেগমেন্টের মতোই। তবে জাস্ট ওই যে 4K 60 FPS একটু বেশি মিস করতেছি, এটাই হচ্ছে সব থেকে বড় আক্ষেপ। ফাইনালি ফোনটার কানেক্টিভিটির দিকে আসলে 13টা 5G ব্যান্ড পেয়ে যাচ্ছেন, ওয়াইফাই 6 এর সাপোর্ট পাচ্ছেন, ব্লুটুথ 5.3 সাপোর্ট রয়েছে, NFC রয়েছে। অ্যান্ড যদি কলিং এর কথা বলি, আমরা এটাতে মোটামুটি বাংলালিংক, রবি এই সিমগুলো ব্যবহার করে দেখেছি, কোনোটাতে কিন্তু আমরা কল ড্রপ বা কলিং রিলেটেড কোনো রকম ইস্যুতে পড়তে হয়নি এই ফোনটি লং টাইম ব্যবহার করেও। তো সেই জায়গা থেকে নিশ্চিন্তে আপনি এই ফোনটা অ্যাফোর্ড করতে পারেন যদি আপনার বাজেটে কুলায় তাহলে। তো সবশেষে কনক্লুশনে চলে আসি যে এই ফোনটা এই রকম প্রাইস রেঞ্জে কেমন হবে। প্রথমত বলে রাখি, যারা স্যামসাং লাভার রয়েছেন তাদের মাইন্ড থট, বা যারা অ্যাপেল লাভার রয়েছে তাদের চিন্তাভাবনা অন্যরকম থাকে। তারা আসলে ভ্যালু ফর মানি খুঁজে না, তারা খুঁজে যে ব্র্যান্ড ভ্যালু, রিলায়েবল একটা স্মার্টফোন। তো সেই জায়গা থেকে এটা কিন্তু একদম আপনাকে বেস্ট সাপোর্ট দিচ্ছে। প্রোটেকশন লেভেল বেশ ভালো রয়েছে, সামনে পেছনে কর্নিং গরিলা গ্লাস, ভালো ডিসপ্লে রয়েছে, ভালো সাউন্ড কোয়ালিটি রয়েছে, ভালো ইউআই রয়েছে, লং টাইম ওএস আপডেট রয়েছে, তার পাশাপাশি ভালো ব্যাটারি ব্যাকআপ রয়েছে, ভালো ক্যামেরা সেটআপ রয়েছে, মোটামুটি ভালো ভিডিও সেটআপ রয়েছে। শুধু পারফরমেন্সের দিক থেকেই একটু কমতি রয়েছে, সেটাও কিন্তু নর্মাল ইউজারদের জন্য এনাফ। তো সেই জায়গা থেকে বলতে হচ্ছে যে এর যে দুর্বলতার দিক, সেখানে প্রথমত এর প্রসেসরটা রয়েছে। অন্তত এই সেগমেন্টের কোনো স্ন্যাপড্রাগন প্রসেসর দিলেও বেশ ভালো হতো। আদারওয়াইজ এখানে 4K 60 FPS এর সাপোর্ট দিলে আরও ভালো হতো, একটা টেলিফটো লেন্স দিলে সেটাও অনেক ভালো হতো। সো এই কয়েকটা কমতির দিক ছাড়া আসলে এটাতে খুব একটা কমতির দিক পাচ্ছি না অন্তত। আর যদি বাজেটের কথা চিন্তা করেন, আপনি যদি এই বাজেটে অন্যান্য ফোনগুলো দেখেন, চাইনিজ বা অন্যান্য ব্র্যান্ডের ফোন যেমন IQ রয়েছে, সেখানে আপনারা হয়তো ভালো পারফরমেন্স পাবেন, ভালো ডিসপ্লে পাবেন, তবে ভালো ইউজার এক্সপিরিয়েন্স, ইউআই অথবা এরকম লং টাইম আপডেট কিন্তু পাবেন না। সো স্যামসাংয়ের কথা চিন্তা করলেই সেখানে আপনাকে আলাদাভাবে চিন্তা করতে হবে ব্র্যান্ড ভ্যালু বা তাদের রিলায়েবল যেই আপডেট বা হচ্ছে রিলায়েবল যে ইউজার এক্সপিরিয়েন্স সেটার কথা। তো সেই জায়গা থেকে অবশ্যই এই ফোনটা সাজেস্ট করার মতো। তবে যদি প্রাইসটা 40-এর নিচে আসে সেটা আমাদের জন্য বেশ ভালো একটা প্রাইজিং হবে। আদারওয়াইজ আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।